হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন। অনুবাদ বুদ্ধদেব বসু। শোনো তবে, চীনদেশের রাজা একজন চীনেম্যান, তার আগে পিছে ডাইনে বায়ে যত লোক, তারাও সব চীনে। রাজার ছিল এক প্রাসাদ, অমন আর পৃথিবীতে হয় না। বাগানে ফোটে কত আশ্চর্য ফুল, সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রূপোর ঘণ্টা বাঁধা, কাছ দিয়ে যদি হেঁটে যাও, ঘণ্টার শব্দে ফিরে তাকাতেই হবে। বুঝলে, রাজার বাগানে সব ব্যবস্থাই চমৎকার। এত বড় বাগান, মালি নিজেই জানে না তার শেষ কোথায়। যদি কেবলই হেঁটে চলো, আসবে এক বনের ধারে। কি সুন্দর বন, তাতে মস্ত উঁচু গাছ আর গভীর হ্রদ। বন সোজা সমুদ্রে চলে গেছে। নীল জলের অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল। কি মধুর তার গান, এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে, যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে শোনে কোকিলের স্বর। নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে, দেখে বাহবা দেয়। রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না, কিন্তু কোকিলের গান যেই তারা শোনে, অমনি বলে ওঠে, আহা, এমন আর হয় না। দেশে ফিরে এসে তারা কোকিলের গল্প করে। পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে, বাগান নিয়ে, কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন? সেই পাখির প্রশংসা হাজার পাতা জুড়ে। আর কবিরা হ্রদে ঘেরা বনের বুকের সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখেন। পুঁথিগুলো পৃথিবীতে কে না পড়ল। আর চীন রাজার হাতেও কয়েকখানা এসে পড়ল বইকি। তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন। আরও পড়লেন, পড়তে পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর, তার প্রাসাদের, তার বাগানের এত সব উচ্ছ্বসিত বর্ণনা পড়ে বড় ভালো লাগল তার। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি। সেখানে স্পষ্ট করে লেখা। রাজা চমকে উঠলেন। কোকিল, সে কি জিনিস? ও রকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে? আমার বাগানেও নাকি আছে? আমি তো কখনো শুনিনি। কি কাণ্ড! তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে। রাজা তার প্রধান অমাত্যকে ডেকে পাঠালেন। তিনি এতই প্রধান যে তার নিম্নস্থ কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন, পি। আর তার অবশ্য কোনো মানে হয় না। কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে, রাজা বললেন। এরা বলছেন আমার এত বড় রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস। কই, আমি তো তার কথা কখনো শুনিনি। প্রধান অমাত্য একটু ভেবে বললেন, রাজসভায় সে তো কখনো উপস্থিত হয়নি, তার তো নামই শুনিনি, মহারাজ। রাজা বললেন, আজ সন্ধ্যায় সে আমার সভায় এসে গান করবে। এই আমার আদেশ। যদি সে না আসে তাহলে আজ সান্ধ্যভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে। চুম্পি, প্রধান অমাত্য বলে উঠলেন। তারপর আবার তিনি ওঠানামা করলেন 200 সিঁড়ি দিয়ে, খুঁজলেন সব ঘর, সব বারান্দা, আর সভাসদরা ছুটল তার সঙ্গে সঙ্গে। হাতির নিচে পড়ে মরতে কারুরই পছন্দ নয়। শেষটায় রান্নাঘরে ছোট একটা মেয়ের সঙ্গে তাদের দেখা, রাজার 500 রাঁধুনির জন্য 500 ঝি। সেই ঝিদের মধ্যে সবচেয়ে ছোট সে। সে বলল, কোকিল, আমি তো রোজই শুনি তার গান, আহা, সত্যি বড় ভালো গায়। প্রধান অমাত্য গম্ভীর মুখে বললেন, আজ সন্ধ্যায় কোকিলের রাজসভায় আসবার কথা। তুমি পারবে আমাদের তার কাছে নিয়ে যেতে? যদি পারো, এক্ষুনি তোমাকে রাঁধুনি করে দেব। তাছাড়া মহারাজ যখন ভোজে বসবেন তুমি দরজার ধারে দাঁড়িয়ে দেখবার অনুমতি পাবে। তখন তারা সবাই মিলে গেল সেই বনে। কোকিল যেখানে গান গায়, গেল মন্ত্রী, সেনাপতি, উজির, নাজির, হাকিম, পেশকার। ওই তো, মেয়েটি বলল, শুনুন আপনারা, শুনুন, ওই তো সে বসে আছে। মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙুল তুলে দেখালো।
অনেকক্ষণ উকিঝুঁকি লাফঝাপ মেরে অনেক চেষ্টায় সবাই সেই কালো পাখিকে দেখতে পেল। প্রধান অমাত্য বলে উঠলেন, আরে এ আবার একটা পাখি নাকি? মরি মরি, কী রূপ! সমস্ত দল এই রসিকতায় হেসে উঠল। মেয়েটি গলা চড়িয়ে বলল, কোকিল, শুনছ? আমাদের সম্রাট তোমার গান শোনবার ইচ্ছা প্রকাশ করেছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। কোকিল তক্ষুনি মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করল। কোকিল ভেবেছিল সম্রাট বুঝি সেখানে উপস্থিত। প্রধান অমাত্য গম্ভীর স্বরে বললেন, বেশ গান তোমার, কোকিল। আজ রাজপ্রাসাদের সান্ধ্য উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি, সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে। রাজসভায় আজ উৎসব সজ্জা। সভার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হীরের পাতা বসানো। কোকিল সেখানে বসবে। সভাসদরা বসেছেন সাজের আর অলংকারের ঝিলিক তুলে, আর সেই ছোট মেয়েটি দরজার আড়ালে, সে এখন রাজরাধুনীর পদ পেয়েছে। সবাই কোকিলের দিকে তাকিয়ে। স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন। আর কোকিল এমন আশ্চর্য গান করল যে সম্রাটের দুই চোখ জলে ভরে উঠল, চোখ ছাপিয়ে বেয়ে পড়ল গাল দিয়ে। তখন কোকিল গাইল আরও মধুর, আরও তীব্র মধুর স্বরে। তা সোজা বুকের মধ্যে এসে লাগল। সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে তার একপাটি সোনার চটি গলায় পরবার জন্যে দিতে চাইলেন। কিন্তু কোকিল বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আর কিছু নিতে পারব না। যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি। আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি, সেই তো আমার পরম ঐশ্বর্য। সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা, এত বড় পুরস্কার আর কি আছে? তখন থেকে রাজসভাতেই তার বাসা হল, নিজের সোনার খাঁচায়। দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে, আর রাত্রে একবার। আর তার বেরোবার সময় সঙ্গে থাকে 12 জন চাকর। তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা রেশমি সুতো শক্ত করে ধরা। এই রকম বেড়ানোয় কোনো সুখ নেই, সত্যি বলতে। একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল, তার গায়ে বড় বড় অক্ষরে লেখা, কোকিল। এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো, রাজা বললেন। কিন্তু বই তো নয়, বাক্সের মধ্যে ছোট একটা জিনিস। চমৎকার কাজ করা একটা কলের কোকিল, মণি মুক্ত হীরে জোহরতে ঝলমল। সত্যিকারের পাখির মতো তার গান। কলের পাখিটায় দম দিয়েছ কি সে অবিকল কোকিলের মতো গাইতে শুরু করবে, আর সঙ্গে সঙ্গে দুলবে তার সোনা রূপোর কাজ করা লেজ। গলায় তার ছোট্ট ফিতে বাঁধা। তাতে লেখা, জাপানের মহামহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয়। এখন এরা দুজন একসঙ্গে গান করুক, রাজা বললেন। সে কি চমৎকারই হবে। দুজনে একসঙ্গে গাইল। কিন্তু বেশি জমল না, কারণ কলের কোকিল গাইল বাঁধা গত, আর সত্যিকারের কোকিল গাইল নিজের খেয়ালে। কোকিল বাহক বলল, আমাদের কোকিলের কিছু দোষ নয়, ও বাঁধা সুরে গায়ে একেবারে নিখুঁত। তারপর কলের কোকিল একা গাইল। আসল কোকিলেরই মতো সে মুগ্ধ করল, তার ওপর সে দেখতে অনেক ভালো, বাজু বন্ধ হাড়ের মতো ঝলমল করছে। একবার নয়, দুবার নয়, 32 বার কলের কোকিল সেই একই গত গাইল। তবু ক্লান্ত হল না। অমাত্যদের আবার শুনতেও আপত্তি নেই, কিন্তু সম্রাট বললেন, এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক। কিন্তু কোথায় সে? কখন সে উড়ে গেছে খোলা জানালা দিয়ে, ফিরে গেছে বনের সবুজ বুকে। কেউ লক্ষ্য করেনি। তারপর অবশ্য কলের কোকিলকে আবার গাইতে হল। 34 বারের বার একই গত তারা শুনল। পরের পূর্ণিমায় রাজ্যের সব প্রজাকে নিমন্ত্রণ করা হল এই পাখি দেখতে, সঙ্গীত বিশারদ দেখাবেন। গানও শুনতে হবে তাদের, রাজার হুকুম। গান তারা শুনল একবার নয়, দুবার নয়, 36 বার। এত খুশি হল তারা গান শুনে, যেন 36 পেয়ালা চা খেয়েছে। কেউ বলল আহা, কেউ বলল ওহো,
কেউ ঘাড় নাড়ল, কেউ নাড়ল মাথা, কিন্তু সেই যে জেলে, বনের মধ্যে আসল কোকিলের গান যে শুনেছিল, সে বলল, মন্দ নয়, কিন্তু যতবার গাইল একরকমই লাগল যেন। আর কি যেন একটা নেই মনে হল। কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন। ভুরু কুঁচকে বললেন, কি নেই বলো তো বাপু? তালে লয়ে সুরে মানে একেবারে নিখুঁত। জেলে বেচারা ঘাবড়ে চুপ করে গেল। আসল কোকিল নির্বাসিত হল দেশ থেকে। নকল পাখিটা রইল রাজার হালে। সম্রাটের বিছানার পাশে রেশমি বালিশে সে ঘুমোয়, চারদিকে মণিমুক্ত হীরে জহরতের সব উপঢৌকন ছড়ানো। সঙ্গীত বিশারদ এই নকল পাখি সম্বন্ধে 25খানা মোটা মোটা পুঁথি লিখে ফেললেন। তার লেখা যেমন লম্বা তেমনি গুরু গম্ভীর। চীনে ভাষার যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বলল যে তারা সবটা পড়েছে এবং পড়ে বুঝেছে, পাছে কেউ বোকা ভাবে। কি সঙ্গীত বিশারদ চটে গিয়ে পাগলা হাতির নিচে তাদের থেতলে মারেন। কাটল 1 বছর এমনি করে। কলের পাখির গানের প্রতিটি ছোট ছোট টান সম্রাটের মুখস্থ, তার পারিষদদের মুখস্থ, প্রত্যেক চীনের মুখস্থ। এরই মধ্যে একদিন হল কি কলের পাখি গেয়ে চলছে। এত ভালো সে আর কখনোই যেন গায়নি। সম্রাট শুনছেন বিছানায় শুয়ে। হঠাৎ পাখিটার ভেতরে একটা শব্দ হল, গড়, কি যে একটা ছিঁড়ে গেল। গ গ গর্ব সবগুলো চাকা একবার ঘুরে এলো, তারপর গান গেল থেমে। সম্রাট লাফিয়ে উঠলেন, ডেকে পাঠালেন তার দেহ পুরোহিতকে। চীন সম্রাটের চিকিৎসকের তাই উপাধি, কিন্তু তিনি কি করবেন? তারপর ডাকা হল ঘড়িওয়ালাকে। অনেক বলাবলি, অনেক খোঁজাখুঁজি। টুকটাক ঠুকঠাকের পর পাখিটাকে কোনোরকম মেরামত করা গেল বটে, কিন্তু আগের জিনিস আর হল না। ঘড়িওয়ালা বলে গেল একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয়, কলকবজা গেছে খারাপ হয়ে। নতুন আর বসানো যাবে না। এরপর থেকে বছরে একবারের বেশি একে গাওয়ানো যাবে না, আর তাও না গাওয়ালেই ভালো। রাজ্যে হাহাকার পড়ে গেল। 5 বছর কেটে গেল। এবার রাজ্যে সত্যিকারের হাহাকার। চীনেরা তাদের সম্রাটকে সত্যি ভালোবাসে, আর এখন শোনা যাচ্ছে সম্রাটের নাকি অসুখ। আর বেশি দিন তিনি বাঁচবেন না। এরই মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে, আর প্রজারা রাজপ্রাসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান অমাত্যর কাছে খোঁজ নিচ্ছে রাজা কেমন আছেন। প্রধান অমাত্য বলছে, পি। আর মাথা নাড়ছেন। মস্ত জমকালো বিছানায় সম্রাট শুয়ে আছেন। শরীর তার ঠান্ডা, মুখ তার ম্লান। সভাসদদের ধারণা তিনি মরে গেছেন। তারা ছুটছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে। কিন্তু সম্রাট মরেননি। শক্ত, নিঃসাড় হয়ে শুয়ে আছেন জমকালো বিছানায়। ঘরের জানালা খোলা, আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের ওপর আর তার কলের পাখির ওপর। অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে। কেউ যেন চেপে বসেছে তার বুকের ওপর। চোখ মেলে তিনি তাকালেন, দেখলেন তার বুকের ওপর মৃত্যু বসে, তার মাথায় তারই সোনার মুকুট, এক হাতে তারই তরোয়াল, অন্য হাতে তারই ঝকঝকে নিশান। এখন মৃত্যু কিনা তার বুকের ওপর বসে। গান, গান, সম্রাট বলে উঠলেন। কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইল। কে দেবে তাকে দম? আর দম না দিয়ে দিলে সে গাইবেই বা কি করে? আর হঠাৎ জানালার দিক থেকে বেজে উঠল গান, আশ্চর্য মধুর গান। এই সেই ছোট্ট কোকিল, আসল কোকিল, জানালার বাইরে গাছের ডালে বসে সে গাইছে। সে শুনেছিল সম্রাট ভালো নেই, আর তাই সে এসেছে তাকে শান্তি দিতে, আশা দিতে। গেয়ে চলল সে একমনে, রক্ত উষ্ণ হয়ে উঠে জোরে বইল সম্রাটের দুর্বল শরীরে। এমনকি মৃত্যুও কান পেতে শুনল, তারপর বলল, আহা থেমো না, বাছা, থেমো না। তবে আমাকে দাও ওই ঝকঝকে সোনালি তরোয়াল, দাও ওই চোখ ঝলসানো নিশান, দাও ওই সম্রাটের মুকুট। আর মৃত্যু সব ঐশ্বর্যই দিয়ে দিল, গান শুনবে বলে।
কোকিলের গান আর থামে না। রাজা বলে উঠলেন, ধন্য কোকিল, তুমি ধন্য। ওরে দেবতার দূত, স্বর্গের পাখি, তোকে তো আমি চিনি। তোকেই না আমি আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তবু তুই তো আজ তাড়িয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে। কি পুরস্কার চাস তুই বল? কোকিল বলল, আমি তো পেয়েছি আমার পুরস্কার। মহারাজ, প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি, আপনার চোখে জল এসেছিল। তা আমি কখনো ভুলব না। যে গান গায়, ওর বেশি আর কোন মণিমুক্ত চায় সে? এখন আপনি ঘুমোন, মহারাজ। সুস্থ সবল হয়ে উঠুন, আর আমি আপনাকে গান শোনাই। গাইল কোকিল। শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন। সেই ঘুম মুছিয়ে দিল তার সকল রোগ, সকল ক্লান্তি। সকালবেলার আলো জানালা দিয়ে তার মুখের ওপর এসে পড়ল। তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য, নতুন উৎসাহ নিয়ে। অমাত্য কি ভৃত্য কেউ তখনও আসেনি, সবাই জানে তিনি আর বেঁচে নেই। কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে। তুমি সবসময় থাকবে, আমার সঙ্গে থাকবে তো? সম্রাট বললেন, তোমার যেমন খুশি গান করবে তুমি। কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলব। কোকিল বলল, মহারাজ, মিছিমিছি ওর ওপর রাগ করছেন। যতখানি ওর সাধ্য ও করেছে, এতদিন ওকে রেখেছেন। এখনও রাখুন। আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারব না। অনুমতি করুন, যখন ইচ্ছে করবে আমি আসব, এসে সন্ধেবেলায় জানালার ধারে ওই ডালের ওপর বসে গান শোনাব আপনাকে। সেই গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে। যারা সুখী তাদের গান গাইব, যারা দুঃখী তাদের গান গাইব, গাইব চারদিকে লুকোনো ভালো মন্দের গান। আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায়, গরিব জেলের ঘরে। চাষিদের খেতে আপনার সভার ঐশ্বর্য থেকে অনেক দূরে যারা থাকে, যায় তাদের কাছে, জানে তাদের কথা। আপনাকে আমি গান শোনাব এসে, কিন্তু মহারাজ, একটি কথা আমাকে দিতে হবে। যা চাও, যা কিছু চাও তুমি। সম্রাট নিজের হাতেই তার রাজবেশ পরে উঠে দাঁড়ালেন, তার সোনার তরোয়াল চেপে ধরলেন বুকের ওপর। এই মিনতি আমার, ছোট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায়, এ কথা কাউকে বলবেন না। তাহলেই সব ভালো রকম চলবে। এলো ভৃত্য, এলো অমাত্য মৃত সম্রাটকে দেখতে। এ কি? ওই তো তিনি দাঁড়িয়ে। সম্রাট তাদের দিকে তাকিয়ে বললেন, এসো। লেখক পরিচিতি। হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেনের জন্ম 1805 খ্রিস্টাব্দে ডেনমার্কের আদেন্স শহরে। বাবা ছিলেন জুতার কারিগর ও নেহাত গরিব লোক। নানা বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করে সাহিত্যিক হিসেবে আন্ডারসেন লাভ করেন জগৎজোড়া খ্যাতি। তিনি নাটক, ভ্রমণ কাহিনী ও উপন্যাস লিখলেও সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন গল্প লিখে। আন্ডারসেনকে বলা হয় গল্পের জাদুকর। কল্পনা ও বাস্তবের মিশেলে রচিত হয়েছে এসব গল্পকথা। এতে মানবিক অনুভূতি গভীরভাবে ফুটে উঠেছে। তার রূপকথাগুলো 125টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। বাংলা ভাষায় আন্ডারসেনের অনেক গল্প অনুদিত হয়েছে। মৎস্যকন্যা, কুৎসিত প্যাকারু, বুনো হাঁসদের কথা নাইটিঙ্গেল, রাজার নতুন পোশাক প্রভৃতি গল্প ঘরে ঘরে পরিচিত ও জনপ্রিয়। আন্ডারসেন 1875 খ্রিস্টাব্দে কোপেনহেগেনে মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি। বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক ও সম্পাদক ছিলেন। প্রগতি ও কবিতা পত্রিকা সম্পাদনা করে বিশেষ খ্যাতি পান। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বন্দির বন্দনা, কঙ্কাবতী ইত্যাদি কাব্য। তিথিডোর, নির্জন স্বাক্ষর, রাত ভোরে বৃষ্টি ইত্যাদি উপন্যাস। মহাকবি কালিদাসের মেঘদূত তার অনুবাদ গ্রন্থ।
বুদ্ধদেব বসু ১৯৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূল ভাব। এটি একটি রূপকথাধর্মী গল্প। চীনদেশে ছিল এক ছোট্ট ও সুকণ্ঠী কোকিল। একদিন রাজদরবারে ডাক পড়ল তার। রাজা কোকিলের গানে মুগ্ধ হয়ে তাকে রেখে দিলেন রাজসভাতেই, সোনার খাঁচায় পুরে। এবার তার প্রতিদ্বন্দ্বী হল এক কলের কোকিল। গতবাঁধা তার কণ্ঠ ও সুর। তবু সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কলের কোকিলের প্রশংসায় অবহেলিত আসল কোকিল একদিন রাজপ্রাসাদ ত্যাগ করল। এরই মধ্যে কলের কোকিলের তার ছিঁড়ে গেল। তাকে মেরামত করা হলো বটে, তবে আগের মতো আর টানা বাজে না। রাজ্যে পড়ে গেল হাহাকার। রাজাও হলেন বেজায় অসুস্থ, পড়ে রইলেন বিছানায় নিথর। কিন্তু রাজা মারা যাননি, তবে মৃত্যুভীতি তার বুকে চেপে বসেছে। আর মুমূর্ষু রাজা কলের কোকিলের উদ্দেশ্যে বলছেন, গান গাও, গান। কিন্তু কলের কোকিল চুপ, কণ্ঠে তার গান নেই। ঠিক সে সময় জানালার বাইরে গান গেয়ে উঠল ছোট্ট সেই কোকিল। অপূর্ব সে সুর, গান তার আর থামে না। রাজ্যের এই দুর্দিনে রাজার প্রাণ রক্ষা করতে সে এসেছে ফিরে। সারারাত মধুর গান গেয়ে রাজাকে ঘুম পাড়ালো কোকিল। সকালে রাজা জেগে উঠলেন, পেলেন নতুন জীবন, নতুন উৎসাহ। বিনিময়ে কোকিল কিছুই নিল না কৃতজ্ঞ রাজার কাছ থেকে। শুধু স্বাধীনভাবে রাজা, প্রজা, জেলে, চাষি সকলের জন্য দুঃখ সুখের গান গাওয়ার ইচ্ছা ব্যক্ত করল আর সবার অগোচরে রাজাকে জানাতে চাইল রাজ্যের সত্যিকার সকল খবর। আসলে যে সত্যিকার উপকারী, সে কিছু পাওয়ার আশায় উপকার করে না। অন্যদিকে যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। গল্পটিতে এসব সত্যের প্রকাশ ঘটেছে। শব্দার্থ ও টিকা। চীনেম্যান, চীনদেশীয় লোক। হ্রদ, চারদিকে স্থল দিয়ে ঘেরা জলাশয়। অতল, যার তল নেই। রাজধানী, দেশশাসনের কেন্দ্র, যেখানে প্রধান প্রধান সরকারি অফিস থাকে। প্রাসাদ, ইমারত, বাড়ি। অমাত্য, আমলা, মন্ত্রী। রাজকর্মে মন্ত্রণাদাতা ব্যক্তি। নিম্নস্থ, নিচের। সান্ধ্যভোজ, সন্ধ্যাকালের খাবারের আয়োজন। সভাসদ, সভায় যোগদানকারী ব্যক্তি। দরবারের লোক, রাজ আমলা বা মন্ত্রী। উজির, মন্ত্রী। নাজির, আদালতের কর্মচারী, যিনি পেয়াদাদের দেখাশোনা করেন। পেশকার, আদালতের কর্মচারী, যিনি বিচারকের কাছে কাগজপত্র উপস্থাপন করেন। রাজরাঁধুনি, উপাধি বিশেষ। রাজকীয় রান্নার কাজে নিযুক্ত প্রধান পাচক। পার্সেল, মোড়ক বা প্যাকেট। স্বয়ং, নিজে, আপনি। সোনার চটি, সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ। ঐশ্বর্য, সম্পদ। মহামহিমান্বিত, অতিশয় গৌরবান্বিত। কোকিলবাহক, কোকিল বহনকারী, যে কোকিলকে বহন করে। বাজুবন্ধহার, এক ধরনের অলঙ্কার। বাহুতে পরার অলঙ্কার বিশেষ। গত, গানের নির্ধারিত বা বাঁধা সুর। সঙ্গীত বিশারদ, সঙ্গীতজ্ঞ। গান বাজনা বা বাদ্যযন্ত্রের সুর, তাল, লয়, ধ্বনি প্রভৃতি বিষয়ে জ্ঞান রাখেন যিনি। নির্বাসিত, নিজের দেশ থেকে বহিষ্কৃত। উপঢৌকন, উপহার। পারিষদ, সদস্য, সভ্য। সভাসদ, কলকজা, যন্ত্রপাতি। নিঃসার, অচেতন। নিশান, পতাকা। নমুনা প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। ১. ক পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? ব্যাখ্যা দাও। উত্তর: পুঁথি পড়ে রাজা চমকে উঠেছিলেন, কারণ তিনি জানতে পারলেন তার রাজ্যেই নাকি এক আশ্চর্য পাখি, কোকিল, আছে। অথচ তিনি নিজে তার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না। নানা দেশের পণ্ডিতেরা রাজপ্রাসাদ ও বাগানের সঙ্গে সঙ্গে কোকিলের গানের ভূয়সী প্রশংসা করেছেন এবং সেটিকেই রাজ্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু রাজা এতদিন কখনো কোকিলের গান শোনেননি।
এমনকি তার নামও শোনেননি। নিজের রাজ্যের সবচেয়ে প্রশংসিত বিষয়টি সম্পর্কে অজ্ঞ থাকার বিষয়টি তাকে বিস্মিত ও বিচলিত করে তোলে। এই অজানাই তার চমকে ওঠার মূল কারণ। খ. কোকিল গল্পটি নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায় মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: কোকিল গল্পটি নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায়, এই মন্তব্যটি যথার্থ। গল্পে কোকিল কোনো পুরস্কার, সম্মান বা রাজকীয় সুবিধার আশায় মানুষের উপকার করে না, তার গানের উৎস একান্তই আন্তরিকতা ও মানবিকতা। রাজসভায় প্রথমবার গান গেয়ে কোকিল সম্রাটকে আনন্দ দেয়। তখন সম্রাট তাকে সোনার চটি দিতে চাইলে কোকিল তা গ্রহণ করে না। বরং সম্রাটের চোখের অশ্রুকেই সে নিজের সর্বোচ্চ পুরস্কার বলে মনে করে। এখানেই তার নিঃস্বার্থতার প্রথম প্রকাশ ঘটে। পরে রাজসভায় কলের কোকিলের আগমনে অবহেলিত হয়ে সে রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়। কিন্তু এতে তার মনে কোনো ক্ষোভ জন্মায় না। সবচেয়ে উজ্জ্বলভাবে কোকিলের পরোপকারিতা প্রকাশ পায় সম্রাটের মুমূর্ষু অবস্থায়। রাজা যখন মৃত্যু ভয়ে শয্যাশায়ী, তখন রাজা তাকে তাড়িয়ে দিয়েছিলেন, এই স্মৃতি থাকা সত্ত্বেও কোকিল স্বেচ্ছায় ফিরে আসে। কোনো আহ্বান ছাড়াই সে জানালার বাইরে বসে গান গেয়ে সম্রাটকে শান্তি দেয়। তার শরীরে নতুন প্রাণসঞ্চার করে এবং মৃত্যুকেও দূরে সরিয়ে দেয়। এই কাজে সে কোনো প্রতিদান চায় না, বরং স্বাধীনভাবে সবার জন্য গান গাওয়ার অনুমতিই তার একমাত্র প্রার্থনা। অতএব, কোকিল গল্পটি শেখায় যে প্রকৃত উপকার কখনো স্বার্থের বিনিময়ে হয় না। যে হৃদয় থেকে নিঃস্বার্থভাবে অন্যের দুঃখ লাঘব করে, সেই পরোপকারই সবচেয়ে মহৎ। এই কারণেই গল্পটি নিঃস্বার্থ পরোপকারের শক্তিশালী প্রেরণা যোগায়। ২. ক. আসল কোকিল দেশ থেকে নির্বাসিত হল কেন? উত্তর: আসল কোকিল দেশ থেকে নির্বাসিত হয়েছিল কারণ রাজসভা ও সঙ্গীত বিশারদরা যান্ত্রিক নিখুঁততাকে প্রকৃত শিল্পের চেয়ে বেশি মূল্য দিয়েছিল। কলের কোকিল বাধা গত অনুযায়ী বারবার একই সুরে নির্ভুলভাবে গান গাইতে পারত, যা রাজা ও সভাসদদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছিল। এর ফলে তারা আসল কোকিলের স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত ও অনুভূতিপূর্ণ গানকে অবহেলা করে। জেলে যে বলেছিল কলের কোকিলের গানে কিছু একটা নেই, সেই সত্য কথাকে সঙ্গীত বিশারদ গুরুত্ব দেননি, বরং গতবাধা নিখুঁততাকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন। এই ভুল মূল্যায়নের ফলেই প্রকৃত শিল্পী আসল কোকিল অবহেলিত ও অপ্রয়োজনীয় মনে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। খ. যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্প অবলম্বনে আসল ও কৃত্রিম জিনিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তর: কোকিল গল্পে আসল ও কৃত্রিম জিনিসের পার্থক্য খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে আসল কোকিল প্রকৃতির সৃষ্টি, আর কলের কোকিল মানুষের তৈরি যন্ত্র। দুটির তুলনার মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন, যন্ত্রের চাকচিক্য কখনোই প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণের সম্পূর্ণ বিকল্প হতে পারে না। আসল কোকিলের গান ছিল স্বতঃস্ফূর্ত, অনুভূতিপূর্ণ ও জীবন্ত। তার সুর রাজাকে কাঁদায়, হৃদয় স্পর্শ করে এবং মৃত্যুর মুখ থেকে রাজাকে ফিরিয়ে আনে। এই গানের মধ্যে ছিল অনুভব, মানবিকতা ও আত্মার টান, যা কোনো নিয়মে বাধা নয়। বিপরীতে, কলের কোকিল দেখতে ঝলমলে, মণি-মুক্ত হীরায় সাজানো হলেও তার গান ছিল গতবাধা ও যান্ত্রিক। যত নিখুঁতি হোক, সেই সুরে ছিল না প্রাণের উষ্ণতা। তাই বারবার একই গান শুনে মানুষের মনে একঘেয়েমি জন্মায় এবং সংকটের মুহূর্তে সে গান কোনো উপকারে আসে না। এছাড়া, আসল কোকিল কারো কাছে কিছু পাওয়ার আশা না করে নিঃস্বার্থভাবে গান গায় এবং মানুষের দুঃখ সুখে পাশে দাঁড়ায়। কিন্তু কৃত্রিম কোকিল মানুষের দম ও কলকব্জার ওপর নির্ভরশীল, যন্ত্র নষ্ট হলে তার অস্তিত্বই মূল্যহীন হয়ে পড়ে। এতে বোঝা যায়,
যন্ত্র বাহ্যিক সৌন্দর্য ও সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু প্রকৃত অনুভূতি, সহমর্মিতা ও জীবন রক্ষার শক্তি কেবল প্রকৃতির সৃষ্টিতেই থাকে। সুতরাং কোকিল গল্প প্রমাণ করে, যন্ত্রের চাকচিক্য ও নিখুঁততা যতই আকর্ষণীয় হোক না কেন, তা কখনোই প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণ ও মানবিক অনুভূতির প্রকৃত বিকল্প হতে পারে না।